আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অর্থনীতির বড় চ্যালেঞ্জের মধ্যে আজ 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। বাড়ছে শুল্ক ও করের আওতা। চলমান সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় প্রাধান্য পাবে জুলাই সনদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে অন্তর্বর্তী সরকার। মন্তব্য খন্দকার মোশাররফের। ভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। বিচার কাজ সরাসরি সম্প্রচার। পলাতক সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং সর্বোচ্চ আদালতের রায়ে নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। পূর্ণ অধিকার পাওয়ার আশা দলটির আমিরের। রায়ের কপি পাওয়ার পর ব্যবস্থা ইসি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন বাজেট 2025। সংকট উত্তরণের অর্থনীতির বড় চ্যালেঞ্জের মধ্যেই আজ বিকেল 3টায় 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাজেট ঘোষণায় সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে সামাজিক সুরক্ষা, মানব সম্পদ উন্নয়ন। বাজেটে কর এবং শুল্কের আওতা বাড়ছে। প্রস্তাবিত সাশ্রয়ী বাজেটে নতুন কোনো মেগা প্রকল্প নেই। বাস্তবায়ন করতেই অপচয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। শরফুল আলমের রিপোর্ট। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার ও অর্থ উপদেষ্টা হিসাবে নিজের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারে বাজেটে ব্যয় ধরা হচ্ছে 7,90,000 কোটি টাকা। ইতিহাস সৃষ্টি করে আগের অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমছে নতুন বাজেটে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর গঠিত নতুন সরকারের নতুন করে কোনো প্রকল্প নিচ্ছে না। আর তাই নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 35,000 কোটি টাকা কমিয়ে বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা। অর্থনৈতিক সংকট আর বেকারত্ব বাড়ায় এবার সামাজিক সুরক্ষায় বরাদ্দ কমছে, বাড়ছে উপকারভোগীর সংখ্যা। 141টি যে বিভিন্ন রকমের সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে এগুলোকে সরকার কমিয়ে আনছেন, কাটছাট করে একই আমব্রেলার নিচে এগুলোকে আনার চেষ্টা করছেন। এই উচ্চ মূল্যস্ফীতির এই সময় বা বেকারত্ব বেড়ে যাওয়ার এই সময়কালে হয়তো আপৎকালীন একটা সাময়িক ব্যবস্থা হিসেবে আমরা এটা মনে করছি, কিন্তু দীর্ঘকালীন যে ধরনের বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা তৈরি হচ্ছে বা অর্থনৈতিক যে ধরনের স্থবিরতা তৈরি হচ্ছে তাতে কিন্তু আগামীতে আরো বেশি বেকার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেটা সরকারের উপরে এই সামাজিক খাতে আরো চাপ তৈরি করবে। যেহেতু রাজনৈতিক সরকার নেই, সুতরাং বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রকল্প নেওয়ার, মেগা প্রকল্প নেওয়ার চাপও কম এবং সেগুলোর যৌক্তিকতা অন্যান্য সময় বিবেচনাও করা হতো না। এবার বাজেট বরাদ্দ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রেও সাশ্রয়ের একটা চেষ্টা রয়েছে, সেটিও ইতিবাচক ভাবে মনে করি। এবারের বাজেটটিকে একটি বিশেষ সময়ের বিশেষ বাজেট হিসেবে দেখছি এবং এই বাজেটের মূল কাজটি হবে অর্থনৈতিক পুনরুদ্ধার। এই বাজেট থেকে আমাদের খুব বড় প্রত্যাশা নেই। বাজেটে আকার কমলেও এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,18,000 কোটি টাকা। করমুক্ত আয় সীমা ধরা হচ্ছে 4.5 লাখ। বাজেটে ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। চড়া সুদে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ কমাতে ঘাটতির পরিমাণ সীমিত রাখা হচ্ছে। কঠিন সময়ের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান আর সামাজিক সুরক্ষা খাতে। সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা, যে ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো 9-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। এমন ইন্ডাস্ট্রি আছে, একটা ইন্ডাস্ট্রি তার জন্য স্পেশাল এসআরও করা হয়েছে একদম ওর জন্য। তো ওইটা করাতে হচ্ছে কি, সেই সুবিধা পেলো আর বাকিরা যারা ধারে কাছে যেতে পারে তারা সুবিধা পায় না। এগুলো তো আমি তো এসআরওটা সব বাদ করে দিচ্ছি। ব্যবসায়ীরা অনেকে চটে গেছে আমার উপরে, আমি বলছি কোনো স্পেশাল এসআরও দেবো না। আপনি শিপিং বিজনেস আছেন, আপনি যেটা দিচ্ছেন আরেকজন দেবে, কিন্তু এর জন্য ওই হাউসের জন্য অতটা এটা আমরা করব না। তো সার্বিকভাবে বাজেটের জিনিসটা আমরা যেটা যে হলো কর্মসংস্থান, সেগুলো মানুষের জীবন মান, স্বাস্থ্য, শিক্ষার প্রতি আমরা একটু নজর দেবো। শিক্ষা যদি আমরা বলছি চেষ্টা করছি, কিন্তু এখনো পারি নাই শিক্ষা শৃঙ্খলা আনতে। স্বাস্থ্য সেবাটা আমরা টাকা যে দিচ্ছি কম দিচ্ছে তাও না, ইমপ্লিমেন্টেশন খুব খারাপ। ইকুইপমেন্ট কেনে পড়ে থাকে, নষ্ট হয়,
আবার ওখানে কিছু ম্যান পাওয়ারের প্রবলেম আছে। প্রথা মেনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের বাজেটের বিস্তারিত তথ্য বিনিময় করবেন অর্থ উপদেষ্টা। এরপর বাজেট ঘোষণার জন্য বাংলাদেশ টেলিভিশনে যাবেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চলমান সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানিয়েছেন। সংস্কার কার্যক্রমে যেসব দল অংশ নিয়েছে তাদের প্রতিনিধি সংলাপে অংশ নেবে এবং এই দফার সংলাপ শেষে জুলাই সনদ তৈরি করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলাদেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফর শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। জাপান সফরে $1 বিলিয়ন ঋণ সহায়তা, 1 লাখ জনশক্তি রপ্তানি সহ নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশের যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না। ট্র্যাডিশনাল সোর্স থেকে জাপান তাদের শ্রমিকদেরকে নিতেন, সেই জায়গা থেকে জাপানে লোক কম যাচ্ছে, ইন্দোনেশিয়া থেকে কম লোক যাচ্ছেন জাপানে। সিমিলারলি ভিয়েতনামেরও একই অবস্থা। আর মায়ানমার থেকেও অনেকে যেতেন, কিন্তু মায়ানমারে এখন আপনারা জানেন একটা যুদ্ধ অবস্থা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অবকাঠামো নির্মাণ প্রকল্পের $29 বিলিয়ন মধ্যে বেশিরভাগ বিনিয়োগই জাপান করবে এমন আশার কথাও জানান তিনি। মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো। অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর কথাও জানানো হয় প্রেস ব্রিফিং এ। সংস্কার প্রক্রিয়ার সাথে যারা অংশ নিয়েছে, এর আগে যাদের সাথে এই বিভিন্ন পর্যায়ে কনসেনসাস বিল্ডিং কমিশনের মিটিং হয়েছে, তাদের সবার প্রতিনিধিকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনাটা উদ্বোধন করবেন, কিন্তু আমাদের উদ্বোধনের পরে আলোচনাটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি ঈদের আগে আরো একবার দুবার আলোচনা হবে, ঈদের পরপরই হয়তো আবার নতুন করে আবার শুরু হবে। এবং এই আলোচনাটা শেষে ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বন্ধ সেবা চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় যোগাযোগ রাখছে বলে জানায় প্রেস উইং। এটা নিয়ে আমি দেখি আমরা হেলথ অ্যাডভাইজার, আমরা হেলথ সেক্রেটারির সাথে কথা বলবো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, নির্বাচন যত বিলম্ব হবে পতিত স্বৈরাচার নানা ষড়যন্ত্র করতে থাকবে। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ জানান, শুধু বিএনপি ডিসেম্বর নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন মন্তব্য সঠিক নয়। গণতন্ত্রকামী প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন চায় তা আগেই ব্যাখ্যা করেছে। শুধু বিএনপি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে হতাশাজনক আখ্যা দিয়ে নির্বাচন নিয়ে আর কোনো বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। বলেন, সম্মানের সাথে বিদায় নিতে চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া উত্তম। নির্বাচন তো সবাই চাই, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা, সেটা আমরা যুক্তি দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে, সরকার পরিষ্কার করুক, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেটা ছিল তাদের দায়িত্ব। না বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার ছাড়া অন্যান্য সংস্কার নির্বাচিত সংসদ করবে। আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি, ভবিষ্যতেও দেব, কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন। বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না। তাও বলেছেন বিদেশে, জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন
যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। অন্যদিকে নারায়ণগঞ্জে জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসে নির্বাচন করতে পারে তাহলে অন্তর্বর্তী সরকার কেন পারছে না। আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করার জন্য। এই ষড়যন্ত্র রুখতে হলে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও অভিযোগ গঠনের শুনানির জন্য 16 জুন ধার্য করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথম পুরো বিচার কার্যক্রম এজলাস থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের 15 বছর ধরে চালানো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে বিপ্লবী জনতাকে দমাতে চরম শক্তি প্রদর্শন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যবহার করা হয় মারণাস্ত্র। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে সরাসরি নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসবের দালিলিক প্রমাণসহ 14টি ভলিউমে 8745 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যেখানে ছিল শেখ হাসিনার সেই ফোনালাপ ও ভিডিও আলামত। যে সমস্ত ভিডিও এবং অডিও ডকুমেন্টস আসে সেগুলো আমরা যথাযথ প্রক্রিয়ায় দাখিল করেছি। ডিজিটাল এভিডেন্স এখানে প্রদর্শন করা যাবে, সেগুলো আমরা প্রদর্শনের ব্যবস্থা করে সবকিছু ট্রাইব্যুনালে আমরা জমা দিয়েছি। শুনানিতে প্রসিকিউশন আদালতকে জানায়, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল এবং সালমান রহমান এই গ্যাং অফ 4-এর পরিকল্পনায় চলে গুম, খুন, নির্যাতন ও ধরপাকড়। জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে। শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা। ট্রাইব্যুনালের জনাকীর্ণ এজলাসে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে 16 জুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে উপস্থাপনের আদেশ দেয় আদালত। 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা সরাসরি বিশ্ববাসীকে দেখালো রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন। এর মাধ্যমে এই বিচারের গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে অপরাধ করলে ক্ষমা নেই, এই বার্তাটিও পৌঁছালো সবার কাছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। দলটির করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ রোববার এ রায় দেন। দলটি নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। প্রায় 1 যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্টে হাইকোর্টের দেয়া রায় রোববার বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। তবে জামায়াতের দলীয় প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেয়নি সর্বোচ্চ আদালত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। এই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। 2016 সালের 12 ডিসেম্বর
সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে শুধুমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে। তাই কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, দলীয় প্রতীকের বিষয়টি এই মামলার অংশ নয়। জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। অনারেবল কোর্টের অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করব, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবে। জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। সেই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি। এরপর দলটির নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিলম্ব মার্জনা করে আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামাতের করা আবেদন গত বছর 22 অক্টোবর মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এদিকে একই বছর 1 আগস্ট নির্বাহী আদেশে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 28 আগস্ট ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হাইকোর্টের দেয়া রায়টি ছিল ন্যায়ভ্রষ্ট, যা বাতিল করেছে আপিল বিভাগ। রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। জামায়াতের আমির আরো বলেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের হাতে, দ্রুতই পূর্ণ অধিকার ফিরে পাওয়ার আশাবাদ জানান ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের ইসলামী জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আদালতের রায়ের কপি পাওয়ার পরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আদালতের পর্যবেক্ষণ এখনই পাননি কমিশন, পর্যবেক্ষণ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নেতা ইশরাক হোসেন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নেওয়ার শেষ দিন হওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা আগামীতে কি হবে তা জানতে চাইলে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। শেষ দিন কি শুরুর দিন এটার ব্যাপারেও আমার একই কথা। আইনগতভাবে কোন দিকে গড়াবে সেটা হচ্ছে যে কমিশন সিদ্ধান্ত নেবেন। এই কমিশনেরও তো একটা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ মিথ্যা সংবাদ প্রচার করায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বান্দরবন থেকে কক্সবাজার মিলিটারি অপারেশন জোন হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ। শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। সংবাদ বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। এ ধরনের ইঙ্গিত ভিত্তিহীন, অসত্য এবং বিদ্বেষপূর্ণ অপপ্রচার। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনো আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার স্বার্থে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জাপান বিএনপি নেতারা। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টোকিওর স্থানীয় একটি কনভেনশন সেন্টারে জাপান বিএনপি আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা সভায় নেতারা এ দাবি জানান। এ সময় জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক মনি এমদাদ উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট চালু রাখার দাবি জানান তারা।
আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, আমরা তারেক রহমানের নেতৃত্বের দল করি, সেই নেতার নেতৃত্বের নির্দেশনায় আমরা চলবো এবং আমাদের নেতার নির্দেশনা যেটা যেটা উনি দিক নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দিতে হবে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। অতএব বর্তমান সরকারের কাছে আমরা আবেদন রাখবো ডিসেম্বরের বাইরে যাবেন না। ডক্টর ইউনূসকে এই সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা যে ফাঁদে পা দিয়েছেন, আপনাদের এই ক্যাবিনেটের ভিতরে যেভাবে রয়্যাল এজেন্ট এবং বাংলাদেশের সুবিধাভোগীদের যেভাবে ঢুকিয়েছেন, তারা আপনাকে বিপদে ফেলার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলাদেশ তথা এশিয়ার সবচেয়ে জনপ্রিয় দল, বৃহত্তর দল বিএনপিকে আপনার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানে ১ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই জাতীয় কনভেনশন করবে শহীদ পরিবারের সদস্যরা। সকালে ঢাকা ক্লাবে জুলাই ২৪ শহীদ পরিবার এবং ন্যাশনাল ইউথ অ্যালায়েন্সের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ সরাসরি দেখার সুযোগ করে দেয় ট্রাইব্যুনালের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় কনভেনশনে সারা দেশ থেকে শহীদ পরিবার, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রায় ৪,০০০ সদস্য যোগ দেবেন। এ সময় জুলাই অভ্যুত্থানের বিচার কাজে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত নির্বাচনের সিদ্ধান্ত না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় জুলাই ২৪ শহীদ পরিবার এবং ন্যাশনাল ইউথ অ্যালায়েন্স। অন্য দল আসলে তখন দলীয় কেন্দ্রিক হয়ে যাবে, তো আমরা এইটা আশা করতে পারি না যে আমাদের সন্তানের রক্তের উপর দিয়ে দলীয়করণ আসুক, কারণ আমাদের সন্তানরা কেউই রাজনীতির জন্য নামে নাই। বিচারের কাজ যেন তারাই করে যেতে পারে, এই জন্যই আমরা আসলে একত্রিত হতে চাই। আমরা যে ১৯শে জুলাই আমরা একত্রিত হব, সবার দুঃখ কষ্টগুলো শুনবো, আসলে একটা গেট টুগেদার করতে চাচ্ছি আর কি, আমাদের নিজেদের উদ্যোগে একটা গেট টুগেদার। গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২তম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। তিনি ব্যাংকের সার্কুলার এবং গাইডলাইনের আলোকে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের পাশাপাশি গ্রাহকদের সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে প্রশিক্ষণার্থীদের উপদেশ দেন। একই সাথে সততা, নৈতিকতা এবং শরিয়ার ভিত্তিতে দৈনন্দিন দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। কর্মশালায় উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম ও এএফ সাব্বির আহমদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল হুমায়ুন কবির বক্তব্য রাখেন। মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৩২ জন প্রবেশনারি অফিসার অংশগ্রহণ করবেন। এবার খেলার খবর। বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ফারুক আহমেদ। হাইকোর্টে দায়ের করা এই রিটে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নতুন বিসিবির সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। ফারুক আহমেদকে আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, আবেদনের শুনানি আজ শেষ হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার বিপিএল সংক্রান্ত সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন এবং ৯ জন বোর্ড পরিচালকের মধ্যে ৮ জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসির পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করা হয়। ফলে সক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি। পরদিন শুক্রবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নতুন সভাপতি নির্বাচিত হন। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা এবং ফ্যাসিলিটি ডেভেলপমেন্টের জন্য সরকারের মনোভাবের প্রশংসা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত শুক্রবার বিসিবির দায়িত্ব নেয়ার পর ব্যস্ততায় কেটেছে সময়। জাতীয় ক্রীড়া পরিষদের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করেন নতুন বিসিবি সভাপতি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে জানান, ক্রিকেটের উন্নয়নে সরকারের সাহায্য আশাব্যঞ্জক। ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য এবং তার মতের সাথে আমরা 100% আমরা এগ্রি করেছি এবং তিনি যেভাবে ফ্যাসিলিটি ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের যে অন্যান্য ডিপার্টমেন্ট যেমন ধরুন এডুকেশন মিনিস্ট্রি বা যারা বা সার্ভিসেস যারা আছে তাদেরকে একসাথে নিয়ে যে ইভেন্টগুলো রান করতে বলেছে, এটা আমাদের যে প্ল্যান আছে আমরা একটা চার্টার তৈরি করেছি আমাদের নিজেদের জন্য, সেটার সাথে 100% মিলে গিয়েছে সামহাও। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
অর্থনীতির বড় চ্যালেঞ্জের মধ্যে আজ 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। বাড়ছে শুল্ক ও করের আওতা। চলমান সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ সংলাপে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনায় প্রাধান্য পাবে জুলাই সনদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে অন্তর্বর্তী সরকার। মন্তব্য খন্দকার মুশাররফের। ভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। বিচার কাজ সরাসরি সম্প্রচার। পলাতক সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং সর্বোচ্চ আদালতের রায়ে নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। পূর্ণ অধিকার পাওয়ার আশা দলটির আমিরের। রায়ের কপি পাওয়ার পর ব্যবস্থা ইসি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।